নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ও রহস্য মঞ্চে আজকের নিবেদন রহস্যজনক বন্দিশালা, লিখেছেন তৈলক্যনাথ মুখোপাধ্যায়। শুরু হচ্ছে আজকের নিবেদন রহস্যজনক বন্দিশালা। সারা জীবন অনেকের কাছে ভূতের গল্প শুনেছি, তার মধ্যে হয়তো বা কোনোটা সত্য, কোনোটা মিথ্যা। ভৌতিক ঘটনা মাত্রই অবিশ্বাস্য, অপার্থিব হয়। কিন্তু 40 বছর আগে আমার জীবনে যে চরম অবিশ্বাস্য ঘটনা ঘটে গিয়েছিল তার বুঝি আর জুড়ি নেই। আমার বয়স তখন 22, আর এখন আমি 62 বয়সের বৃদ্ধ। জীবনের অপরাহ্নে এসে পৌঁছেছি। জায়গাটার নাম আজ আর মনে নেই, তবে সেটা ছিল মেদিনীপুর জেলার একটি গ্রাম। সেই গ্রামের নাম মনে না থাকলেও তার নিকটবর্তী আরেকটি গ্রামের নাম মনে আছে, আনন্দপুর। মনে আছে মেদিনীপুর শহর থেকে বাসে করে আনন্দপুর গিয়েছিলাম। যাবার পথে আমাদের দুপাশে পড়েছিল কয়েক মাইল জুড়ে নিবিড় শালবন। তারপর আনন্দপুর থেকে গরুর গাড়ি করে গিয়েছিলাম সেই নাম ভুলে যাওয়া গ্রামে। ধরা যাক সেই গ্রামের নাম রাজাপুর। রাজাপুর নামটা হঠাৎ মনে এলো এই কারণে যে বহু বছর আগে ওই গ্রামে এমন একজন জমিদার বংশ বাস করতেন যারা রাজা ও জিরের চেয়েও কোন অংশে হীন ছিলেন না। রাজাপুর গিয়েছিলাম আমার কলেজের বন্ধু অভিজিতের বাড়ি। অভিজিৎ আমাকে সঙ্গে করে নিয়ে গেছিল কলকাতা থেকে। আমরা সিটি কলেজে পড়তাম, অভিজিৎ থাকতো মেসে। রাজাপুর অচপাড়াগা, রুক্ষ লালচে মাটির দেশ। কিছুটা জায়গা জুড়ে ঘর বাড়ি, পুকুর, ডোবা, রাস্তাঘাট, কয়েকটি দোকান, স্থানে স্থানে লতা গুল্মের ঝোপঝাড়। পূর্ব আর পশ্চিম দিকে গায়ের সীমান্ত ছাড়িয়ে প্রায় মাইল খানেক দূরে মাঠের শেষ বিশাল শালবন দেখা যায়। সেই অভিজিৎ, আমি আর অভিজিতের দুই বন্ধু বৈকাল বেলায় বেড়াতে বেড়াতে ওই শালবনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। বেশ খানিকটা যাওয়ার পর দেখতে পেলাম একটা বিরাট দোতলা পুরো বাড়ি বনটার কোল জুড়ে দাঁড়িয়ে রয়েছে ভূতের মতো। বাড়িটার সামনের দিকে ছোট ছোট কয়েকটা শাল গাছ থাকায় বেশি দূর থেকেও বাড়িটার অস্তিত্ব বুঝতে পারা যাচ্ছিল না। বহুকাল আগেকার বাড়ি এবং চেহারা দেখে বুঝতে পারা যাচ্ছিল এককালে বাড়িটিতে কোনো বিরাট জমিদার বংশ বাস করত। আরো খানিকটা এগিয়ে বুঝলাম বাড়িখানার উপর নিচের কয়েকটি ঘর এখনো আস্ত আছে, এবং একটু আগে যা মনে হয়েছিল এখন দেখছি বাড়িটার আকার তার চেয়ে অনেক বড়। সন্ধ্যার ম্লান ছায়া তখন ঘনিয়ে আসতে শুরু হয়েছে। অভিজিৎ বলল, আরে এগিয়ে কাজ নেই রে বাবা, ওই বাড়িটা ভুতুরে বাড়ি। সন্ধ্যার সময় ও বাড়ির ধারে কাছে কেউ থাকতে চায় না, এবং এখানে না থাকাই ভালো। আমি তাকালাম অভিজিতের মুখের দিকে। সে বলল, মিথ্যা নয়, সত্যি এটা ভুতুরে বাড়ি। কিরকম? আমি প্রশ্ন করি। কিরকম তা আমার ঠিক জানি না। জ্ঞান হওয়া অবধি শুনে আসছি ও বাড়িতে অশরীরী প্রেতাত্মা বাস করে। সন্ধ্যার পর ও বাড়ির ধারে কাছে কেউ যায় না, তবে একবার আমার মনে খুব আগ্রহ জেগেছিল ওখানকার ভূতেদের সম্পর্কে জানা। কিরকম ভূত, কি ব্যাপার, কি ধরনের তাদের ক্রিয়াকলাপ, এসব জানবার জন্য আমাদের গায়ে যত বুড়ো বুড়ি আছে প্রায় প্রত্যেকের সঙ্গে দেখা করে ওই প্রশ্ন তুলেছিলাম, কিন্তু কেউ কিচ্ছু চাক্ষুষ দেখেনি বা দেখবার আগ্রহ কেউ কোনোদিন প্রকাশ করেনি। তবে একটা গল্প এই গায়ে সকলেই জানে, তা হলো বহুদিন আগে
দুজন দানপিটে ছিল ওই বাড়ির ভৌতিক রহস্য আবিষ্কার করতে গিয়ে একজন মাঝরাতে ভীষণ ভয় পেয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে পালিয়ে আসে, আর একজন পরদিন সকালে পাওয়া যায় হাত পা ভাঙা অবস্থায় ওই বাড়ির ভিতরে সিমেন্ট বাঁধানো বিরাট চাতালের মধ্যে। হাত পা ভেঙে মাথা ফেটে মুখে রক্ত উঠে সে মরে পড়েছিল। সে যে ছেলেটি পালিয়ে এসেছিল তাকে জিজ্ঞাসা করলেও ভৌতিক রহস্যে কোনো হদিশ পাওয়া যায়নি। সে শুধু দেখেছিল তার বন্ধু হঠাৎ বিকট চিৎকার করে উঠে দোতলা বারান্দা থেকে লাফিয়ে পড়ে নিচেকার চাতালে। বন্ধুটি কেন চিৎকার করেছিল, কেন লাফিয়ে পড়েছিল তা সে কিছুই বলতে পারেনি। এই কাণ্ড দেখে সে ভয়ে ছুটে পালিয়ে এসেছিল। কথা বলতে বলতে আমরা প্রায় গ্রামের সীমানার কাছে চলে এসেছি। মাঠের উপর এক জায়গায় 4 জন বসলাম। সেই সময় অভিজিৎ আমাকে শোনালো ওই ভুতুরে বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস। ওটা ছিল জমিদার বাড়ি। জমিদাররা ছিলেন 2 ভাই। 5-7 খানা গ্রামের বিরাট জমিদার ছিল তাদের। যেমনি বড় বাড়ি তেমনি লোকজন ছিল নাকি প্রচুর। তারপর হঠাৎ একদিন বড় ভাইকে খুঁজে পাওয়া যায় না। ভদ্রলোক বাড়ির মধ্যে থেকেই নাকি উধাও হয়ে যায় রহস্যজনক ভাবে। যেদিন তিনি নিখোঁজ হলেন তার 3-4 দিন পর গভীর রাতে সারা বাড়ির মধ্যে কিসব ভৌতিক কাণ্ড শুরু হয় এবং সেই রাতেই ছোট ভাইয়ের অপঘাতে মৃত্যু হয়। শুনে যায় মুখ দিয়ে প্রচুর রক্ত ওঠার ফলে তিনি মারা যান। সুস্থ মানুষ, খেয়ে দিয়ে রাতে বিছানায় শুয়েছিলেন। পরদিন সকালে তাকে সেই অবস্থায় পালঙ্কের ওপরে মরে পড়ে থাকতে দেখা গিয়েছিল। এই ঘটনার পর দিন ও বাড়ির সমস্ত লোক মালপত্র নিয়ে কলকাতায় চলে যায়। কেউ আর থাকে না ও বাড়িতে। এসব ঘটনা কতদিন আগেকার তার সঠিক হিসাব এই গায়ের লোক এখানকার কেউই বলতে পারবে না। সে থেকে ও বাড়িতে আর কোনো লোকজন বাস করেনি। সব শুনে একটু ভেবে বললাম, ও বাড়িতে এখনো কোনো ভৌতিক কাণ্ড ঘটে কি, নাকি আমি দেখতে চাই? হ্যাঁ, আমি দেখতে চাই কোনো ভৌতিক কাণ্ড ঘটে কিনা। আমি ডানপিটের ছেলে, ভয় ডর আমার নেই, তা জানা সত্ত্বেও অভিজিৎ যেন আটকে উঠে বলল, তার মানে ওই বাড়িতে একটা রাত আমি থাকতে চাই। অভিজিৎ বলল, গোয়ার তুমি করতে যেও না ভাই। ভৌতিক কাণ্ড দেখে দুটোর জায়গায় 4টে হাত তো গজাবে না, কিন্তু চানটা গেলে কি সর্বনাশ হবে বলো তো? অভিজিতের বন্ধু রাজেন বলল, ওসব ঝামেলায় যাবেন না। আপনি অ্যাডভেঞ্চার ভালোবাসেন বুঝতে পারছি, কিন্তু যাদের চোখে দেখা যায় না অথচ যারা অলৌকিক শক্তির অধিকারী, সেই অপার্থিব জীবেদের খপ্পরে গিয়ে লাভ কি বলুন তো? কোনো কি লাভ আছে? বললাম, লাভ না, রহস্যকে জানা যাবে, এছাড়া আর কিছু লাভ নেই। প্রাণের মায়া আছে, মানুষ গ্রহ থেকে গ্রহান্তরে ছুটছে, এভারেস্ট শৃঙ্গে উঠছে, সাগরের তলে তলে নেমে যাচ্ছে। এসবের উদ্দেশ্যে এই রহস্যকেই জানা। প্রাণ যদি আমার নিতান্তই যায়, তার তো আর কোনো হাত নেই। আমি যদি বেঁচে থাকি তাহলে ভূত যে কি জিনিস, তাদের ক্রিয়াকলাপ বা কতটা তাদের অলৌকিকতা আছে তা তো দেখতে পাবো, আর অজানাকেও জানা যাবে। অভিজিৎ বলল, ঠাট্টা রাখ। বললাম, ঠাট্টা মোটেই করছি নে। ভূতের নাম শুনলে আমার মন বড় উত্তেজনা জাগে, আমার মন চঞ্চল হয়ে ওঠে। এর আগে 3টে ভৌতিক কেস আমার হাতে এসেছিল, তার মধ্যে 2টো ছিল পোড়ো বাড়ি আর একটি ছিল বেল গাছ। সন্ধ্যার পর ওই বেলতলা দিয়ে কেউ যেত না, গেলে নাকি ভূতের গলা টিপে ধরে। এমনি গল্প চালু ছিল সেই গায়ের লোকজনদের মধ্যে, কিন্তু আমি সারা রাত একা ওই বেলতলায় বসে থেকে আকাশে তারা গুনেছি আর পাকা বেলপাতা খসে পড়ার শব্দ শুনেছি।
ভূতের কোনো চিহ্ন পর্যন্ত পাইনি। আর পোড়ো বাড়ি দুটোর মধ্যে একটাতে সারা রাত চামচিকে পাকা ঝাপটানোর আওয়াজ শুনেছি, চোখে মুখে গায়ে আচমকা চামচিকেরা ঝাপটে পড়ার চমকে উঠেছি, কিন্তু ভূতের টিকিটাও নজরে পড়েনি। আর একটা বাড়িতে অবশ্যই মজার ভূত দেখেছিলাম। কিরকম? অভিজিতের প্রশ্ন। রকমটা হচ্ছে এই যে, সে বড় বাড়িটা ছিল কয়েকটা চোরের আড্ডাখানা। তারা প্রায় রাতে সেই বাড়িটাতে জড়ো হয়ে নানা রকম সলা পরামর্শ করত। তাদের আড্ডাতে যাতে নষ্ট না হয় সেই জন্য প্রথম প্রথম যারা সন্ধ্যায় ও বাড়িতে ধারে কাছে যেত তাদের নানা রকম ভয় দেখাতো ওই চোরগুলো। সেই থেকে ওটা ভূতের বাড়ি হয়ে যায়। আমি ওই বাড়ির ভৌতিক রহস্য ভেদ করতে গিয়ে চোরদের সলা পরামর্শ নিজের কানে শুনি এবং স্থানীয় থানায় সে খবর পৌঁছে দিই। 3 দিন পর পুলিশ ওই বাড়িতে চোরগুলোকে অ্যারেস্ট করে। এই তো হচ্ছে ভৌতিক কাণ্ড। অভিজিৎ বলল, তাহলে কি তুমি বলতে চাও? বললাম, তোমাদের ওই বাড়িতে কি আছে না আছে তা তো আমার জানা নেই, তবে আমি তা না জেনে ছাড়বো না। এসব সুযোগ আমি ছাড়ি না। অভিজিৎ বলল, কিন্তু সেই ছেলে দুটোর কথা যা বললাম, তুমি যা বললে তা বহুকাল আগেকার কথা। সেসব নিয়ে এখন আর আলোচনা করার কোনো অর্থ হয় না, বা এই ব্যাপারে আমি কিছু ভাবতেই চাই না। তবে আমি তো বলবো, কোনো কালে কি হয়েছে বলে যা তোমরা শুনেছ সেই শোনা কথা নিয়ে এখনো তোমাদের মতো ইয়ং ছেলেরা ভূতের ভয় জড়সড় হয়ে আছে, এটা তোমাদের পক্ষে কম লজ্জার কথা নয়। যাই হোক, ও বাড়িতে আমি এক রাত কাটাবো, তাতে আমার প্রাণ গেলে যাবে। এটাই আমার শেষ পণ। কাল ঠিক সন্ধ্যার পর রওনা হব। সঙ্গে নেব টর্চ আর একটা ছোড়া। অভিজিৎ ঠাট্টা করে বলল, ছোড়া কি হবে? ভূতের বুকে বসাবে নাকি? তা তুমি ভাবতেই পারো। বলা তো যায় না কোন ধরনের ভূতের সঙ্গে মোলাকাত হবে। ওরা সকলে মিলে অনেক চেষ্টা করেও আমাকে নিরস্ত করতে না পেরে শেষ পর্যন্ত পরামর্শ করে ঠিক করলো যে আরো 5-7 জন লোক নিয়ে ওই বাড়িতে খানিকটা দূরে মাঠের ওপর তাঁবু খাটিয়ে ওরা অপেক্ষা করবে সারা রাত। যদি আমার কোনো বিপদ আপদ হয়, সেই বিপদ থেকে আমাকে রক্ষা করবার বা সাহায্য করবার জন্য। শুনে মনে মনে হাসলাম, এই ভেবে যে ওই নির্জন পুরো বাড়িতে ভূত যদি সত্যি সত্যি আমাকে গলা টিপে মেরে রাখে, তাহলে কিভাবে ওরা আমাকে সাহায্য করবে? যাই হোক, ওদের এই ব্যবস্থার কোনো আমি কিন্তু আপত্তি করলাম না। অভিজিৎ তাঁবু থেকে বেরিয়ে রাত্রে 9টায় আমি গিয়ে প্রবেশ করলাম রহস্যজনক জমিদারের ভবনে। সেদিনটা ছিল শুক্লপক্ষে অষ্টমী তিথি। আবছা জোছনার আলো চতুর্দিক কেমন যেন একটা রহস্যময় আবহাওয়া সৃষ্টি করেছে। আমার কোমরে গোজা রয়েছে বেশ ভারী একটা লম্বা ছোরা, আর হাতে 5 সেলের টর্চ। সকালের দিকে আমি দলবল নিয়ে নিচের তলায় একটা ভালো ঘর পরিষ্কার করে গিয়েছিলাম, আর ঘরের মেঝেতে একটা মাদুর বিছিয়ে রেখে গিয়েছিলাম। মাদুরটা ঠিক জায়গায় থাকে না উধাও হয়ে যায়, এটাও দেখবার জন্য আগে একটা থেকে ওটা রেখে গিয়েছিলাম। আমি দেখলাম মাদুরটা ঠিক জায়গাতেই আছে। টর্চের আলো সারা ঘরটা ভালো করে দেখে নিয়ে মাদুরের উপরে বসলাম। ঘরের মধ্যে একটা টিকটিকি, আরশোলা ও চামচিকে কিছুই নজরে পড়ল না। টর্চটা নিভিয়ে দিতে ঘুটঘুটে নিবিড় অন্ধকার ও একটা অকল্পনীয় নিস্তবতা যেন আমাকে চাঁদা কলের মধ্যে চেপে ধরল। সেই অতি নিস্তব্ধ জমাট বাঁধা অন্ধকারে বেশক্ষণ সহ্য করতে পারলাম না। একটু পরে হাঁপিয়ে উঠে টর্চ জ্বালালাম। বুকটা হালকা হলো, উঠে দাঁড়ালাম। ঘর থেকে বেরিয়ে বারান্দায় এলাম। ঝোপঝাড়ে ফাঁক দিয়ে উঁকি মেরে দেখতে পেলাম মাঠের মধ্যে অভিজিতের তাঁবুতে আলো জ্বলছে। তাঁবুটা চাঁদের আলো অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি কি ভয় পাচ্ছি? নিজেকেই নিজে প্রশ্ন করলাম।
শেষ হলো আজকের গল্পের প্রথম ভাগ, রহস্যজনক বন্দিশালা। গল্পটি কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং আদেও কি ওই বাড়িতে কোনো ভৌতিক ক্রিয়াকলাপ হয় না? নিছক এটা মানুষের মধ্যে ঘটা একটা অকল্পনীয় চিন্তা ভাবনা। শুনতে হলে অবশ্যই ভূত ও রহস্য মঞ্চের সঙ্গে জড়িয়ে থাকতে হবে এবং লাইক, শেয়ার এবং অবশ্যই কমেন্ট করতে হবে। নমস্কার।